হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওটি হলো এক্সেলের তৃতীয় পর্ব এবং হোম ট্যাবের দ্বিতীয় পর্ব। হোম ট্যাবের প্রথম পর্বে আমরা দেখেছিলাম ক্লিপবোর্ড গ্রুপের কাজ, ফন্ট গ্রুপের কাজ, অ্যালাইনমেন্ট গ্রুপের কাজ এবং নাম্বার গ্রুপের কাজ। হোম ট্যাবের প্রথম পার্টের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক এক্সেলের তৃতীয় পর্ব এবং হোম ট্যাবের তৃতীয় পর্ব। প্রথমে আমরা চলে আসছি এখান থেকে সেলস গ্রুপের আন্ডারে। সেলস গ্রুপের মাধ্যম দিয়ে আমরা কোনো নতুন রো বা কলাম ইনসার্ট করতে পারি, অথবা কোনো সেলও ইনসার্ট করতে পারি, অথবা কোনো রো বা কলাম ডিলিট করতে পারি, অথবা কোনো সেলকেও ডিলিট করতে পারি। প্রথমত আমরা যদি কোনো রো ইনসার্ট করতে চাই তাহলে যে রোটির ওপরে রো ইনসার্ট হবে সেই রোটিতে আগে ক্লিক করতে হবে। মনে করা যাক আমরা এখানে 17 নম্বর যে রোটি আছে সেই রোটিতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা সেলস গ্রুপের আন্ডারে ইনসার্ট বলে যে অপশনটি আছে তার ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে বলতে পারি ইনসার্ট শীট রোজ। তাহলে দেখুন একটি রো এখানটায় ঢুকে গেছে। আবার যদি আমি সঙ্গে সঙ্গে এটিকে আগের অবস্থায় আনতে চাই তাহলে একদম কুইক লঞ্চ টুলবারের এখানে উপরে দুটি বাটন আছে, একটি আনডু এবং একটি রিডু। যদি আমরা এখানে আনডুতে ক্লিক করি তাহলে এটি আবার আগের অবস্থায় চলে আসবে। যদি আমরা রিডুতে ক্লিক করি রোটি আবার ইনসার্ট হয়ে যাবে। তাহলে আমরা এটিকে আনডু করে দিলাম। একই পন্থায় আমরা যদি কোনো কলম ইনসার্ট করতে চাই, যে কলমটির আগে কলম ইনসার্ট হবে আগে আমাকে সেই কলমটিতে ক্লিক করতে হবে। মনে করা যাক আমি এই কলমটিতে ক্লিক করলাম। এবার এর আগে যদি আমি একটি কলম ইনসার্ট করতে চাই তাহলে এখানে ইনসার্টের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম, করে এখান থেকে বলে দিলাম ইনসার্ট শীট কলামস। তাহলে দেখুন একটি কলাম ইনসার্ট হয়ে গেছে। আমরা এটিকে সঙ্গে সঙ্গে আবার আনডু করে দিলাম। এবার আমরা যদি একের অধিক রো ইনসার্ট করতে চাই, মনে করা যাক আমি 3টি রো ইনসার্ট করব, তাহলে যে 3টি রো ইনসার্ট হবে বা যার আগে হবে, যে রোগুলির আগে হবে এই রোগুলিটাকে সিলেক্ট করে নিলাম, 3টি রোকে সিলেক্ট করলাম, করে এখান থেকে গেলাম ইনসার্ট শীট রোজ। তাহলে এখানে দেখুন 3টি রো ইনসার্ট হয়ে গেছে। আমরা এটিকে আনডু করে দিলাম। একই পন্থায় আমি যদি কলম ইনসার্ট করতে চাই, যদি 3টি কলম আমি ইনসার্ট করতে চাই তাহলে এখান থেকে আমি 3টি কলামকে সিলেক্ট করলাম, করার পর এখানে বললাম ইনসার্ট শীট কলামস। তাহলে দেখুন এটার আগে 3টি কলাম ইনসার্ট হয়ে গেছে। আমরা এটিকে আবার সঙ্গে সঙ্গে আনডু করে দিলাম। এছাড়াও আমরা এখানে ইনসার্টে ক্লিক করে আমরা যদি এখানে ইনসার্ট সেলস যে অপশনটি আছে সেখানে যদি ক্লিক করি তাহলে এখানে ইনসার্ট নামক একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। এটার মাধ্যম দিয়ে আমরা রো আর কলাম ইনসার্ট করতে পারি। তার জন্য যেটা আমরা বাইরে দিয়ে করেছিলাম সেটার জন্য যদি রো ইনসার্ট করতে চাই তাহলে আমাকে এন্টায়ার রো এই অপশনটিতে ক্লিক করতে হবে, করে ওকে করলে একটি রো ইনসার্ট হয়ে যাবে। আর এন্টায়ার কলামে যদি আমি ক্লিক করে ওকে করি তাহলে এখানে এন্টায়ার কলাম ইনসার্ট হয়ে যাবে। এছাড়া এক্সট্রা যে এখানে জিনিসগুলি আছে, যদি আমি এখানে ক্লিক করি শিফট সেলস ডাউন করে যদি আমি ওকেতে ক্লিক করি, এখানে যে নামটি আছে সেই নামটি তারপরে সেলে চলে আসবে এবং প্রত্যেকটি সেল এক ঘর করে নামতে থাকবে, বাট টোটাল রো গুলি সেমই থাকবে। রো গুলি যেমন আছে তেমনই থাকবে, জাস্ট একটি সেল এখানে ইনসার্ট হয়ে যাবে। এখানে ওকেতে ক্লিক করলাম, দেখুন একটি সেল এখানে ইনসার্ট হয়ে গেছে। আর যদি আমরা এখানে ইনসার্ট সেলসে ক্লিক করে আমরা যদি এখান থেকে বলি শিফট সেলস রাইট, যদি আমরা এটিতে ক্লিক করি তাহলে এখানে যে সেলটি আছে সেটি পাশেরটিতে চলে আসবে, প্রত্যেকটি এক ঘর করে ডান দিকে শিফট করতে থাকবে। আবার আমরা সঙ্গে সঙ্গে এটিকে আনডু করে দিলাম। এছাড়াও আমরা যদি রো ইনসার্ট করতে চাই তাহলে একদম রো নাম্বারের এখানে মাউস পয়েন্টারটিকে নিয়ে এসে আমরা যদি মাউসের এখানে রাইট বাটন ক্লিক করি, করার পর এখানে ইনসার্ট বলে যে অপশনটি আছে আমরা যদি সেটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি রো ইনসার্ট হয়ে যাচ্ছে। একই পন্থায় যে কলামটির আগে আমি করব সেই কলামটিতে ক্লিক করে এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি এবং এখানে যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এখানেও দেখুন একটি কলাম ইনসার্ট হয়ে যাচ্ছে। আর যদি আমরা এখানে এক্সেলে আলাদা কোনো শীট ইনসার্ট করতে চাই তখন আমরা এখান থেকে ইনসার্টের এখানে ক্লিক করে আমরা এখানে বলতে পারি ইনসার্ট শীট। তাহলে এখানে যে শীট 1 আছে তার পাশে আরেকটি শীট তৈরি হয়ে যাবে। অথবা আমরা এখানে যে প্লাস চিহ্নটি আছে আমি যদি সেটিতেও ক্লিক করি তাহলেও এখানে একটি নতুন শীট ইনসার্ট হয়ে যাবে। দেখুন আমি এখানে প্লাসে ক্লিক করছি, তাহলেও দেখুন একটি নতুন শীট এখানে ইনসার্ট হয়ে গেছে। একইভাবে আমরা যদি কোনো রো বা কলামকে মুছতে চাই তাহলে যে রোটি মুছবো সেই রোটি যে কোনো জায়গায় আমি ক্লিক করতে পারি। করার পর আমরা এখান থেকে যদি ক্লিক করি ডিলিট শীট রোজ, তাহলে দেখুন রোটি মুছে যাচ্ছে এবং পরপর এগুলি একঘাট করে উপরে উঠে যাচ্ছে। একই পন্থায় আমরা যদি কলামকে মুছতে চাই তাহলে এখানে যে কলামটিতে মুছবো সেই কলামটিতে ক্লিক করলাম,
করার পর এখান থেকে আমরা যদি বলি ডিলিট শিট কলামস, তাহলে দেখুন কলামগুলি মুছে আছে এবং এখানে যে ফর্মুলাস গুলি ছিল টোটাল, অ্যাভারেজ, ম্যাক্সিমাম এবং মিনিমাম, এগুলি অটোমেটিক নিজের থেকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটিকে আনডু করে দিলাম। এছাড়াও আমরা যদি যেরকম ভাবে ইনসার্ট রো এবং ইনসার্ট কলাম করেছিলাম একের অধিক, সেরকম আমরা যদি একের অধিক রো বা কলামকে মুছতে চাই, তাহলে যে কটি রো মুছবো সে কটিকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ডিলিটে ক্লিক করে আমরা বলতে পারি ডিলিট শিট রোজ, তাহলে দেখুন রোজ গুলি মুছে যাচ্ছে। একইভাবে আমরা যদি কলাম মুছতে চাই, সে কটা কলামকে আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে বলতে পারি ডিলিট শিট কলামস, তাহলে একের অধিক কলমও এইভাবে মুছে যাচ্ছে। আর যদি আমরা কোনো শিটকে মুছতে চাই, তাহলে আমাকে প্রথমে সেই শিটটিতে ক্লিক করতে হবে যে শিটটিকে মুছতে চাই। মনে করা যাক আমরা শিট 2টিকে মুছতে চাই, এটিতে ক্লিক করলাম, করার পর এখান থেকে ডিলিট শিটে যদি ক্লিক করি তাহলে শিটটি মুছে যাবে, অথবা এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করি তাহলেও এটি মুছে যাবে। এছাড়াও আমরা যদি পার্টিকুলার কোনো সেলকে মুছতে যাই, যেরকম আমরা ইনসার্টও করেছিলাম পার্টিকুলার কোনো সেলকে, এরকম ভাবে আমরা এখানে ক্লিক করতে পারি ডিলিট সেলস অপশনে। এখানে ক্লিক করলে ডিলিট নামক ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি এক বা একের অধিক রোকে যদি মুছতে চাই, তাহলে সেগুলিকে আমাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিক করতে পারি এন্টায়ার রো, আর কলাম মুছতে গেলে এন্টায়ার কলামে ক্লিক করে আমরা যদি ওকে করি তাহলে সবকটি কলাম মুছে যাবে। যদি আমরা এখানে শিফট সেলস আপ এটিতে ক্লিক করি, তাহলে এখানে যে সেলটি এখন অ্যাক্টিভ আছে এটি মুছে যাবে এবং নিচের সেলগুলি এক ঘর এক ঘর করে উপরে উঠে যাবে। আর যদি আমরা এখানে ডিলিট সেলসে ক্লিক করে যদি বলি শিফট সেলস লেফট, তাহলে যে সেলটি অ্যাক্টিভ আছে সেটি মুছে যাবে এবং তার রাইট সাইডে যেগুলো আছে সেগুলি প্রত্যেকটি একটি একটি সেল করে বাঁদিকে শিফট করে যাবে। এরপর আমরা চলে আসছি সেলস গ্রুপের অধীনে ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশনের মাধ্যম দিয়ে আমরা রোর হাইটকে বাড়াতে কমাতে পারি, বা কোনো কলমের উইডথকে বাড়াতে কমাতে পারি, কোনো রো বা কলামকে হাইড করতে পারি, মানে লুকিয়ে ফেলতে পারি, কোনো শিটকে লুকিয়ে ফেলতে পারি, বা আবার সেটাকে আনহাইড করতে পারি ইত্যাদি। এইসব কাজগুলি করা যায়। প্রথমে মনে করা যাক আমরা যে রোটির হাইট বড় করতে চাই, সেই রোটির হাইট আমরা ফরম্যাটের মাধ্যম দিয়ে না করেও আমরা যদি রো নাম্বারের এখানটা নিয়ে যাই, তাহলে দেখুন মাউসটা একটু দুমাথা অ্যারোতে পরিণত হয়ে যাচ্ছে। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে রোর নর্মাল হাইট থাকে 15 পিক্সেল, 15 পিক্সেলস। এবার এটাকে আমরা যদি চেপে রেখে বড় করি তাহলে দেখুন বড় হয়ে যাচ্ছে। আবার এখান থেকে চেপে রেখে আমি যখনই এটাকে 15 পিক্সেলস করে দেবো, তখন আবার এটি আবার আগের জায়গায় চলে আসবে। একই পন্থা আমি যদি কলমের উইডথকে বাড়াতে চাই, ধরুন এটাকে বাড়াবো, কলমের নর্মাল উইডথ থাকে 8.43 পিক্সেলস, এটাকে চেপে রেখে আমরা এরকম বড় করতে পারি। আবার এটাকে চেপে রেখে এরকম ভাবে 8.43 যখন হবে তখন আমি এটাকে আবার রিলিজ করে দেবো। বাট অনেকের ক্ষেত্রে মাউস হ্যান্ডেলিং করতে অসুবিধা হয় এবং একের অধিক রোকে যদি আমি বড় বা ছোট করতে চাই বা কলামকে বড় বা ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো না। সেক্ষেত্রে আমি যদি একের অধিক রোকে করতে চাই, তাহলে যে কটি রোকে করতে চাই সে কটি রোকে আগে এখানে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা চলে আসলাম ফরম্যাট রো হাইটে। রো হাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা দেখুন রো হাইট নামক একটি ডায়লগ বক্স চলে এসছে। আমরা যদি এখান থেকে রোর হাইটটা লিখে দিই হাতে, যেমন এখানে 15 পিক্সেলস করা আছে, মনে করা যাক আমি রোর হাইট গুলি চাই একটি 50 পিক্সেলস করে, তাহলে এখানে আমি 50 লিখে এখানে যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন তিনটি রোই একসঙ্গে বড় হয়ে গেছে। আবার যদি এখান থেকে আমরা আগের জায়গায় আসতে চাই, আমরা এখান থেকে রো হাইটে গেলাম, রো হাইটে গিয়ে এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের কত থাকে। নর্মালি যেটা রো হাইট থাকে 15, যেটা একটু আগেই বললাম, 15 লিখে এখানে ওকে করে দিলাম, তাহলে আবার এটি আগের জায়গায় চলে এলো। কলমের ক্ষেত্রেও তাই, আমরা যদি মনে করি যে তিনটে কলামকে একসঙ্গে 4টে কলামকে বড় করতে চাই, 4টিকে সিলেক্ট করলাম, করার পর এখানে চলে এলাম কলাম উইডথ, এখানে এসে থাকে 8.43, মনে করা যাক আমরা এখানে করে দিলাম 20, তাহলে এখানে দেখুন কলামগুলি সবকটা উইডথ বড় হয়ে গেছে। আবার যদি আগের জায়গায় আসতে চাই, ফরম্যাটে গিয়ে এখান থেকে আমাদের যদি মনে না থাকে, তখন আমরা এখানে ডিফল্ট উইডথ যে অপশনটি আছে সেখান থেকে আমরা দেখে নিতে পারি কত থাকে 8.43। এবার আমরা ফরম্যাটে ক্লিক করে আমরা যদি কলম উইডথে এসে এখানটা লিখে দিই 8.43 লিখে যদি ওকে করি, তাহলে দেখুন কলমগুলি আবার সেম উইডথ বা সেম চওড়াতে হয়ে গেছে। এবার যদি আমরা কোনো রো বা কলামকে হাইড করতে চাই, পার্টিকুলার একটি রোকে হাইড করতে গেলে সেই রোটিতে রাখতে হবে, রাখার পর এখান থেকে বলতে হবে ফরম্যাট হাইড রো, এখানেও আমরা ক্লিক করতে পারি, অথবা রোর এখানটায় নিয়ে এসে মাউসটিকে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে যে মেনুটি খুলে যাচ্ছে সেখান থেকে আমরা হাইড অপশনে ক্লিক করতে পারি, তাহলে রোটি হাইড হয়ে যাবে। আর একের অধিক রোকে যদি হাইড করতে চাই, তাহলে যে কটি রোকে হাইড করব সেই কটি রোকে আমি সিলেক্ট করলাম, পরে এখানে বললাম ফরম্যাট হাইড রোজ, তাহলে দেখুন রোগুলি হাইড হয়ে গেছে। আবার আনহাইড করার জন্য যে রোগুলি হাইড হয়েছে তার আগে এবং পরে কয়েকটি রোকে আগে সিলেক্ট করে নিতে হবে।
এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। আগে এবং পরে কয়েকটি রোকে সিলেক্ট করে নিলাম, নতুবা ভেতরে যে রোগুলি হাইড আছে সেগুলি ব্যাক করে আসবে না। ফরম্যাটে গেলাম, এখানটা গিয়ে বললাম হাইড, এখানে গিয়ে বলতে পারি আনহাইড রোজ, অথবা এখানে আমরা রাইট বাটন ক্লিক করেও করতে পারি। হাইডে গিয়ে আমরা এখানে বলে দিলাম আনহাইড রোজ, তাহলে দেখুন রোগুলি আনহাইড হয়ে গেল। একইভাবে আমরা যদি কলমকেও হাইড করতে চাই, যে কলমটিকে হাইড করবো সেটিতে রাখলাম, রাখার পর এখান থেকে আমরা ফরম্যাটে গিয়ে হাইড কলমে ক্লিক করতে পারি, অথবা এখানটায় মাউসের রাইট বাটন ক্লিক করেও আমরা এখান থেকে হাইডে ক্লিক করতে পারি। আর যদি একের অধিককে করতে চাই, যে কটি কলমকে করবো সে কটি কলমকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে গেলাম ফরম্যাট হাইড পেলাম, তাহলে দেখুন হাইড হয়ে গেছে। ফেরত আনতে গেলে একইভাবে যেগুলি হাইড হয়েছে তার আগে এবং পরে কয়েকটি কলমকে আগে সিলেক্ট করে নিতে হবে, করে নিলাম। তারপর এখানে বললাম ফরম্যাট হাইড আনহাইড কলাম, তাহলে দেখুন আবার ব্যাক করে চলে এসছে। এরকম ভাবে আমরা যদি কোনো শীটকেও হাইড করতে চাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাইডে গিয়ে হাইড শীট। তার আগে আমাকে এখানে নতুন একটি শীট ইনসার্ট করে নিতে হবে, তাহলে আমরা তার জন্য এখানে চলে গেলাম ইনসার্ট, এখান থেকে ইনসার্ট শীটে যেতে পারি, বা এখানে প্লাস চিহ্নটিতে ক্লিক করলেও আমার এখানে একটি শীট ইনসার্ট হয়ে যাবে। এবং মনে করুন এই শীটটিকে আমি হাইড করতে চাই, তাহলে শীটটিকে সিলেক্ট করা অবস্থাতেই এখানে যেতে হবে ফরম্যাট হাইড শীট, তাহলে দেখুন চলে যাচ্ছে। আবার যদি ফেরত আনতে চাই ফরম্যাট হাইড আনহাইড শীট বলে আবার এটি ব্যাক করে চলে আসবে। তখন এখানে দেখা যাচ্ছে কোনটি আনহাইড আছে, এখানে শীট 2টি আনহাইড আছে, আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে এটি আবার ব্যাক করে চলে এলো। এর পরের অপশনটি হলো আমরা যদি শীটের নামকে চেঞ্জ করতে চাই, যখন নর্মালি বাই ডিফল্ট শীট 1 শীট 2 এরকম নামগুলি আছে, আমরা যদি অন্য কোনো নাম দিতে চাই তখন আমরা এখানে ফরম্যাটে ক্লিক করে আমরা এখান থেকে রিনেম শীট অপশনটিতে ক্লিক করতে পারি, অথবা যে শীটের নামটি চেঞ্জ করব সেটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে বলে দিতে পারি রিনেম করার পর দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এখানে উপরে টাইপ করে দিলাম, মনে করা যাক আমি এটির নাম দিতে চাই মার্কশিট, পরে যে কোনো জায়গায় বাইরে ক্লিক করলে দেখুন শীটটির নামটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এটিকে আগের জায়গায় আনতে গেলে একই পন্থা, এখানটায় রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে রিনেম করলাম, করে এখানটা লিখে দিলাম শীট 1, লিখে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলাম, তাহলে নামটি আবার চেঞ্জ হয়ে গেল। আর যদি এখানে প্রত্যেকটি শীটকে আইডেন্টিফাই করার জন্য আমি আলাদা আলাদা কালার দিতে চাই, যে শীটটিকে কালার দেবো সেটিতে ক্লিক করলাম, করে এখানে গিয়ে বললাম ফরম্যাট ট্যাপ কালার, এখান থেকে আমি যে কোনো কালার আমার চয়েস মতন আমি দিয়ে দিতে পারি। ধরুন আমি এটি দিয়ে দিলাম, পাশেরটিতে ক্লিক করলাম, তারপর আবার ফরম্যাটে গেলাম, ট্যাপ কালারে গিয়ে আবার এটি কালার দিয়ে দিলাম। দেখুন আমি এরকম যে শীটটি যেরকম কালার দিয়েছি সেই শীটটি ঠিক সেই কালারে হয়ে গেছে। আবার যদি আগের জায়গায় আনতে চাই, এখান থেকে আমরা ক্লিক করলাম ফরম্যাট ট্যাপ কালার, এখানটা গিয়ে বলতে পারি আমরা নো কালার। একইভাবে আবার এই শীটটিতে ক্লিক করলাম ফরম্যাট ট্যাপ কালার, এখান থেকে গিয়ে বললাম নো কালার। এবার আমরা যদি এই ফাইলের এই শীটটিকে আমি অন্য একটি ফাইলে মুভ বা কপি করতে চাই, তার জন্য আমাকে প্রথমে এই যে ফাইলটির মধ্যে মুভ বা কপি করবো সেই ফাইলটিকে আমাকে আগে ওপেন করে নিতে হবে। আমাদের কোনো কাছে ফাইল নেই, আমরা এখান থেকে নতুন একটি ফাইল ওপেন করে নিলাম। আমরা এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলে আমরা নতুন একটি ফাইল ওপেন করে নিলাম। এবার আমার এখানে দুটি ফাইল আছে, এখানে নিচে ক্লিক করলাম, আমি এখান থেকে মার্কশিটে চলে গেলাম, গিয়ে এখান থেকে আমরা চলে আসলাম ফরম্যাটে ক্লিক করলাম মুভ অর কপি শীট, আমরা এখানটা ক্লিক করলাম। মুভ অর কপি শীট করার পর এবার আমি কোথায় মুভ করতে চাই, যখন আমরা এখন বর্তমানে আছি marksheet.xls এ, আমরা যদি এটাকে যে নতুন ফাইলটি খুলেছি তার মধ্যে নিতে চাই, তখন এখানটায় নতুন ফাইলটি যেহেতু আমরা কোনো নাম দেইনি তাই জন্য অটোমেটিক একটা নাম এসে বুক 1 এ নিতে চাই। এবং বুক 1 এর কোথায় নেব, শীট 1 এর আগে না একদম শেষে। যদি শীট 1 এর আগে তাহলে এখানটা লেখা আছে দেখুন বিফোর শীট 1, আর যদি মুভ টু এন্ড বলি তাহলে একদম শেষে। আর যদি এখানটা বলি ক্রিয়েট এ কপি তাহলে এটি কপি হবে, আর না হলে এটি মুভ হয়ে যাবে। আমরা কপি করছি তার জন্য এখানে ক্রিয়েট এ কপিতে ক্লিক করলাম, করে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে বুক 1 নামক যে ফাইলটি আছে তার মধ্যে এই শীটটি চলে এসছে। এবং ওই ফাইলটির মধ্যে যেটি আমার নর্মাল মার্কশিট ফাইল ছিল, এখানে দেখুন আমি মার্কশিট ফাইলটিকে ওপেন করলাম, এখানেও সেই শীটটি রয়েছে, এখানেও রয়েছে এবং এই ফাইলটির মধ্যেও সেটি চলে এসছে। এরপরের যে অপশনটি, আমরা যদি শীটটিকে প্রোটেক্ট করতে চাই যাতে এর মধ্যে কেউ রকম কোনো পরিবর্তন বা চেঞ্জ না করতে পারে, তার জন্য আমরা এখানে ফরম্যাটে ক্লিক করলাম, করে এখানে বললাম প্রোটেক্ট শীট, করার পর এখান থেকে আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো পাসওয়ার্ড আমরা দিতে পারি, তাই পাসওয়ার্ডটি নিজেরও মনে রাখতে হবে। আমরা এখানে ওকেতে ক্লিক করলাম, করার পর আবার পাসওয়ার্ডটি রি এন্টার করতে হবে। ওটা আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে যে অপশনস গুলি ছিল যেগুলি দিয়ে আমরা লেখা স্টাইল, ফাইল, বোল্ড, ফোল্ড, এগুলো সবকটি অপশন এখান থেকে অফ হয়ে গেছে। এবং আমি এখানে যদি কোনো রকম পরিবর্তন করতে চাই, মনে করা যাক এই নাম্বারটিকে আমি চেঞ্জ করতে চাই, আমি টাইপ করতে গেলে কোনো রকম কাজ এখানে করা যাচ্ছে না যেহেতু শীটটি প্রোটেক্ট করা আছে। আবার যদি এটিকে আনপ্রোটেক্ট করতে চাই তাহলে আবার এখানে ফরম্যাটে গেলাম, এখান থেকে দেখুন প্রোটেক্ট শীটের জায়গায় চলে এসে আনপ্রোটেক্ট শীট,
এখানটা ক্লিক করলাম, করার পর এখানে আমাকে পাসওয়ার্ডটি দিতে হবে। মনে করা যাক আমার পাসওয়ার্ডটি যেটি ছিল সেটি দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে সেটি আনপ্রোটেক্ট হয়ে যাবে এবং দেখুন এই অপশনস গুলিও সব ওপেন বা খুলে গেছে। এবার আমরা যদি এখানে অটোমেটিক যোগ বা অ্যাভারেজ বা ম্যাক্সিমাম মিনিমাম বার করতে চাই, মনে করা যাক এখানে টোটাল যে জিনিসটা আছে তা সেই টোটালের আমি আবার একটা টোটাল বার করতে চাই, তার জন্য একদম নিচে ক্লিক করলাম এই জায়গায়, যেহেতু এই টোটালটি হবে। করার পর এখানে আমরা চলে আসছি এবার এডিটিং গ্রুপের আন্ডারে। এডিটিং গ্রুপের আন্ডারে এখানে অটো সাম বলে যে অপশনটি আছে, আমরা যদি এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন অটোমেটিক ফর্মুলাটি নিয়ে নিচ্ছে ইকুয়াল টু সাম, ব্র্যাকেটের মধ্যে রেঞ্জটি নিয়ে নিচ্ছে। আমরা জাস্ট এখানে এন্টারে দিয়ে দিলাম, তাহলে দেখুন অটোমেটিক সামটি নিয়ে নিল। এবার অটোমেটিক সামের পরিবর্তে আমরা যদি এখানে পাশে যে ড্রপ ডাউন আইডিটি আছে এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ বার করতে পারি, তাহলে অটোমেটিক অ্যাভারেজ নিয়ে নেবে। দেখুন অ্যাভারেজের ফর্মুলাটি চলে আসছে। যদি আমরা এখান থেকে ম্যাক্সে ক্লিক করি তাহলে অটোমেটিক ম্যাক্সিমাম নাম্বার নিয়ে নেবে, সেরকম আমরা মিনিমামও করতে পারি। এবারে যে অপশনটিতে আসছি আমরা এডিটিং গ্রুপের আন্ডারে, সেটি হলো অটোফিল অপশন। মনে করা যাক আমি এখান থেকে প্রথম এখানে যে সেলটি সিলেক্ট করা আছে অ্যাক্টিভ সেল, এখানে আমি লিখলাম 10। এবার এখান থেকে আমি এই অবধি সিলেক্ট করলাম, আমরা চাইছি যে সবকটি সেলই 10 দিয়ে ফিল আপ হয়ে যাবে। তখন আমরা এখান থেকে কি করতে পারি, এখানে এডিটিং গ্রুপের আন্ডারে যে ফ্রি অপশনটি আছে সেখানে ক্লিক করলাম, পরে যেহেতু নিচের দিকে যাবে তাই জন্য আমরা বলতে পারি ডাউন। যদি ডান দিক সিলেক্ট করা থাকে তাহলে বলতে পারি রাইট, নিচ থেকে যদি উপরের দিকে সিলেক্ট করি তাহলে বলতে পারি আপ, আর রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করি তাহলে বলতে পারি লেফট। আমরা এখানে ডাউনে ক্লিক করলাম, তাহলে দেখুন সবকটা 10 দিয়ে ফিল আপ হয়ে গেল। এটিকে আমরা ডিলিট করে মুছে দিলাম। কিন্তু শর্টকাট পদ্ধতি হলো, মনে করে যাক আমরা এখানে আবার 10 লিখলাম, 10 লিখে আমি সিলেক্ট না করে একদম রাইট হ্যান্ড সাইডের কোণে যে ছোট্ট বক্সটি আছে এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল, আমরা যদি এটাকে চেপে রেখে নিচের দিকে টানি তাহলে সিলেক্ট নয়, আমার যতটা পর্যন্ত দরকার আমি তত দূর অব্দি টেনে নিয়ে গেলে অটোমেটিক সব 10 10 10 10 করে ফিল আপ হয়ে যাচ্ছে। এইবার যদি আমরা কোনো সিরিজ ফিল আপ করতে চাই, যেমন মনে করা যাক আমি এখানটা লিখে দিলাম 5, 5-এর পরে চাইছি হবে 10 15, যতটুকুর উপর কাজ করতে চাই ততটুকু অংশকে আমরা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ফিলে ক্লিক করলাম, করে এখান থেকে চলে আসলাম সিরিজ বলে যে অপশনটি আছে সেখানে। এখানে আমরা প্রথমে বলতে হবে আমাদের এখানে স্টেপ ভ্যালু কত করে বাড়বে, যেরকম 5 করে আমি চাইছি। আর স্টপ ভ্যালু আমরা এখানে সুবিধা মতন আমি স্টপ ভ্যালু দিতে পারি, আমি এখানটা মনে করা যাক দিলাম 300, কিন্তু আমার যতটা সিলেক্ট করা আছে তার মধ্যে 300 অব্দি যাবে না, যতটুকু যাবে ঠিক ততটাই নেবে। আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম। শর্টকাট পদ্ধতি হলো এটি সবচেয়ে সোজা পদ্ধতি, এটি হলো আমি যত দিয়ে ফিল আপ করতে চাই, মনে করা যাক আমি এখানটা লিখলাম প্রথমে 3, আর পরেরটার মধ্যে গ্যাপ কত সেই অনুযায়ী আমি এখানটা লিখে দিলাম 6, মানে দুটো নাম্বারের মধ্যে 3 করে গ্যাপ থাকছে। এবার আমি দুটো নাম্বারকে একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর একদম ডান দিকে যে ফিল হ্যান্ডেল আছে এটিকে চেপে রেখে আমি যত দূর অব্দি টানবো ঠিক তত দূর অব্দি গিয়ে ঠিক 3 করে গ্যাপে গ্যাপে নাম্বারগুলি সব চলে আসে। এগুলি নর্মালি কোনো সিরিয়াল নাম্বার এসবের ক্ষেত্রে কাজে লাগে। তাছাড়াও আমরা যদি এখানে কোনো মাসের নাম লিখতে চাই, এরকম মনে করে যাক আমরা এখানটা লিখে দিলাম জানুয়ারি, লিখে এন্টার দিলাম। লেখার পর আমরা যদি এখানটা ক্লিক করে এখানে ফিল হ্যান্ডেল দিয়ে এরকম চেপে রেখে টানি তাহলে দেখুন অটোমেটিক মান্থের নামগুলো চলে আসছে। অথবা আমরা শর্টে যেরকম লিখি ক্যালেন্ডারে যেরকম দেখা যায় JN, এরকম ভাবে লিখেও আমরা যদি এখানে ফিল হ্যান্ডেল ধরে টানি তাহলেও দেখুন এরকম ভাবে চলে আসছে। এরকম ভাবে আমরা উইকের নাম যদি লিখতে চাই তাহলে আমরা এখানটা লিখলাম মানডে, লেখার পর আমি এখানে যে নিচের দিকে টানবো তাহলে দেখুন মানডে টুইসডে করে সব চলে আসছে। আর শর্টকাটে যদি আমরা লিখতে চাই যেরকম থাকে মন, লেখার পরও আমরা যদি এখানে ক্লিক করে এখানে চেপে রেখে টানি তাহলেও দেখুন শর্টকাট ভাবে এরকম ভাবে চলে আসছে। নর্মালি এইভাবেই ব্যাপারটি ব্যবহার করা হয় বা অটোফিলটি এইভাবেই ইউজ করা হয়। এর পরের অপশন যেটি আছে সেটি হলো এডিটিং গ্রুপের আন্ডারে ক্লিয়ার অপশন। ক্লিয়ার মানে হলো কোনো কিছুকে মুছে দেওয়া। মনে করা যাক আমি পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে আমরা যেরকম ডিলিট প্রেস করে মুছতে পারি সেরকম আমরা যদি এখানে ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ার অলে ক্লিক করে দিই তাহলে দেখুন পুরো জিনিসটাই মুছে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে এটাকে এবার আন্ডু করে ফেরত নিয়ে আসলাম। আরেকটি আছে, মনে করা যাক আমরা এখানে এই জায়গাটিকে সিলেক্ট করলাম পুরোটিকে, করার পরে কালারটিকে একটু চেঞ্জ করলাম, বোল্ড করলাম, সাইজগুলোকে একটু বড় করলাম। এবার যদি আমি জিনিসটিকে মুছতে না চাই, এর উপর যে ফরম্যাটটা অ্যাপ্লাই করেছি সেই ফরম্যাটটিকে মুছতে চাই তাহলে এখানে ক্লিয়ারে ক্লিক করে আমরা এখান থেকে বলতে পারি ক্লিয়ার ফরম্যাটস। লেখাটি থেকে গেল কিন্তু তার উপর যে ফরম্যাটটি অ্যাপ্লাই হয়েছিল সেই ফরম্যাটটি মুছে গেছে। এবার যদি আমরা এই শীট থেকে কোনো কিছু খুঁজতে চাই তার জন্য আমাকে এখানে এডিটিং গ্রুপের আন্ডারে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমাদের এখানে যেতে হবে ফাইন্ড অপশনে। ফাইন্ড অপশনে গিয়ে এখানে আমরা যা খুঁজতে চাই সেটি এখানটা টাইপ করে দিতে হবে। মনে করা যাক আমরা এখানটা লিখে দিলাম সুবীর,
লিখে যদি আমরা এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে যেখানে সুবিধা আছে দেখুন সেই জায়গাটিতে অটোমেটিক চলে গেছে, এবং পরপর যদি আরো সুবিধা থাকে তাহলে ফাইন্ড নেক্সট করতে হতে পরপর সবকটি খুঁজতে থাকবে। আর যদি আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই, যেরকম এখানে যে নাম্বারগুলি 36 আছে আমি সেগুলো ভুলবশত লিখে ফেলেছি, মনে করা যাক সেগুলি 63 করতে হবে, তাহলে এখানে তখন ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করলাম, করে এখান থেকে বললাম রিপ্লেসে গিয়ে আমরা এখানে ফাইন্ড হোয়াটের জায়গায় এখানটায় লিখে দিলাম 36 আর রিপ্লেস উইথ এখানটা লিখে দিলাম 63 করে যদি আমরা এখানে রিপ্লেস অলে ক্লিক করি তাহলে যতগুলি আছে 36 সবকটা 63 হয়ে যাবে। আর এক একটি করে করতে গেলে আমাকে এখানে রিপ্লেসে ক্লিক করতে হবে। প্রথমে আমি এখানে রিপ্লেস অলে যদি আমি ক্লিক করি তাহলে এখানে যতগুলি ছিল, যেরকম দুটি ছিল, দুটি 36 সেটি 63 হয়ে গেছে। আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এবার যদি আমরা পার্টিকুলার কোনো সেলে যেতে চাই তাহলে আমাদের এখান থেকে সেই সেলটিতে আমি ক্লিক করতে পারি, কিন্তু যে সেলটি এখানটা দেখা যাচ্ছে না সেরকম যদি কোনো সেলে যেতে চাই তাহলে আমরা এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করে এখান থেকে বলতে পারি গো টুতে গিয়ে আমাকে এখানে সেলের নামটি লিখে দিতে হবে। যেরকম মনে করা যাক আমরা এখানে লিখে দিলাম TRE 14788। লেখার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন যেখানে TRE 14788 সেই সেলটি অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি আমি একদম প্রথম জায়গায় আসতে চাই তাহলে আমরা এখান থেকে গো টুতে গিয়ে আমরা লিখে দিতে পারি A1, অথবা আমরা সরাসরি এখান থেকে যদি কন্ট্রোল হোম প্রেস করি তাহলে দেখুন একদম প্রথম সেলটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। পরের যে অপশনটি আছে সেটি হলো গো টু স্পেশাল। এটার মাধ্যম দিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে যদি কোনো কমেন্টস থাকে খালি কমেন্টসগুলি সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা এখানে কনস্ট্যান্টে ক্লিক করি, করার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে যে অংশগুলি কনস্ট্যান্ট মানে ফিক্স, যেগুলি আমরা হাতে লিখেছি সেগুলি দেখুন খালি সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি আমরা এখানে গিয়ে গো টু স্পেশালে গিয়ে আমরা যদি বলি ফর্মুলাস, তাহলে যে অংশতে ফর্মুলা রয়েছে খালি সেটি সিলেক্ট হচ্ছে। যদি এখানে গো টু স্পেশালে গিয়ে বলি ব্ল্যাঙ্কস, যে অংশটা ফাঁকা রয়েছে সেই অংশটা সিলেক্ট হয়েছে, মানে ঠিক যতটা অংশের উপর কাজ হচ্ছে তার মধ্যে ব্ল্যাঙ্ক যে অংশগুলি সেগুলি সিলেক্ট হয়েছে। যদি আমরা এখানে বলি কারেন্ট রিজিয়ন, তাহলে যেখানে সেলটি রাখা রয়েছে অ্যাক্টিভ আছে, যেখানে কাজ করেছে সেই জায়গাটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি আমরা এখান থেকে গিয়ে বলি লাস্ট সেল, তাহলে যতটা অংশের উপর কাজ হয়েছে তার একদম শেষ সেল যেটি সেটি সিলেক্ট হয়ে গেছে। এতটা অংশের উপর আমরা কাজ করেছি, তার শেষ সেল হলো এটি। এই ছিল আমাদের এক্সেলের তৃতীয় পর্ব এবং হোম ট্যাবের দ্বিতীয় পার্ট। হোম ট্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সর্ট অ্যান্ড ফিল্টার এবং কন্ডিশনাল ফরম্যাটিং, এর উপর সম্পূর্ণ আমরা একটি আলাদা ভিডিও নিয়ে আসব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।